আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা নবম-দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা 'অন্ধবধূ' যেটা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং কবিতাটির মূল ভাব এবং বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর উত্তর থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আমরা শুরুতেই 'অন্ধবধূ' যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যাটা জেনে নিব। তার আগে আমরা মূল ভাবটা একটু জেনে নিই। যতীন্দ্রমোহন বাগচির 'অন্ধবধূ' কবিতাটি একটি অন্ধ বধূর জীবনের গল্প বলে, যার অনুভূতি এবং ভাবনা অত্যন্ত গভীর। কবিতার শুরুতে এই বধূটি তার পরিবারের তার পায়ের তলায় নরম কিছু অনুভব করেন এবং মনে করে এটি ঝরা বকুল ফুল। সে বুঝতে পারে প্রকৃতি তার চারপাশের পরিবর্তন হচ্ছে এবং নতুন ঋতুর আগমন ঘটছে। সে জানে কোকিলের ডাক শুনলে বোঝা যায় ঋতু বদলাচ্ছে। যদিও সে অন্ধ, তবে তার অবচেতনা শক্তি এত প্রখর যে সে বাকি সবকিছু অনুভব করতে পারে। কবিতায় সে তার অন্ধত্ব নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ না করে বরং জীবনের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ দেখায়। একসময় সে তার জীবনের দুঃখ কষ্ট নিয়ে ভাবতে শুরু করে এবং মনের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়, যেখানে সে ভাবে ডুবে মারা গেলে হয়তো অন্ধত্বের পাপমুক্তি ঘটত। তবে কবিতায় তার দৃষ্টিভঙ্গি থেকে এটি স্পষ্ট যে সে জীবনের প্রতি কোনো নৈরাশ্য বোধ করে না, বরং সে জানে তার অন্তর্দৃষ্টি দিয়েই সে পৃথিবীকে উপলব্ধি করে। সে তার শোককে সহ্য করে এবং জীবনকে শক্তি দিয়ে বাঁচাতে চায়। কবিতায় অন্ধবধূর শক্তি এবং তার অনুভূতির শক্তি সমাজের জন্য একটি শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়, যা আমাদেরকে শিখায় যে দৃষ্টিহীন হলেও একজন মানুষ নিজের অনুভূতির মাধ্যমে পৃথিবীকে পুরোপুরি বুঝতে পারেন। আমরা এখন আমাদের অন্ধবধূ যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির ব্যাখ্যা জেনে নিব। পায়ের তলায় নরম ঠেকল কি? আস্তে একটু চল না ঠাকুরজি। ওমা, এ যে ঝরা বকুল নয়। কবি এখানে দেখাচ্ছেন অন্ধবদ্ধটি পায়ের তলায় মাটির নরম অনুভব করেছেন এবং ধীরে ধীরে হাঁটতে চাইছেন। তিনি তার ননদ বা স্বজনকে ডেকে বলেন, আস্তে একটু চলো। পথের ধাপে ধাপে তিনি প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। এরপর তিনি লক্ষ্য করেন ঝরে পড়া বকুল ফুলের তার পথে পড়েছে। অর্থাৎ অন্ধবধূর অন্তর্দৃষ্টি ও স্পর্শ শক্তি তাকে প্রকৃতির সৌন্দর্য ধরতে সাহায্য করেছে, যদিও সে চোখে দেখতে পাচ্ছে না। তাই তো বলি, বসে দোরের পাশে রাত্রিকালে মধুমদির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। কবি এখানে বলেছেন অন্ধবধূটি দরজার পাশে বসে ভাবছেন রাতের অন্ধকার মধুর সুগন্ধে ভরা পরিবেশ, আকাশ পাতালের নানা রং ও অনুভূতি তার মনে হচ্ছে। তিনি ভাবছেন জ্যৈষ্ঠ মাসের গরম ঋতু আসতে কত বাকি, আমের গাছে বরণ অর্থাৎ ফুল বা ফলের আভা কখন দেখা যাবে তা অনুমান করতে চাইছেন। অর্থাৎ অন্ধবধূর অন্তর্দৃষ্টি ও অনুভূতি এত শক্তিশালী যে চোখ না দেখলেও সে ঋতুর পরিবর্তন ও প্রকৃতির রূপরস বুঝতে পারেন। অনেক দেরি কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে, দক্ষিণে হাওয়া বন্ধ কবে ভাই। কবি এখানে দেখাচ্ছেন অন্ধবধূটি ভাবছেন জ্যৈষ্ঠ আসতে অনেক দেরি হবে কিনা, তা সে জানতে চাচ্ছেন। সে মনে করছেন কোকিলের ডাক শুনেছে অনেক আগেই, কিন্তু দক্ষিণে হাওয়া এখনও বন্ধ। অর্থাৎ সে ঋতুর আগমন বা প্রকৃতির পরিবর্তনকে তার শ্রবণ বা অনুভূতির মাধ্যমে বুঝতে চেষ্টা করছেন। চোখে না দেখা সত্ত্বেও তার অন্তর্দৃষ্টি ও অনুভব বোঝায়। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিচ্ছিল এমনই শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধচোখের দ্বন্দ্ব চুকে যায়। কবি এখানে দেখাচ্ছেন বধূটি দিঘির ঘাটে নতুন সিঁড়ি উঠতে গিয়ে শঙ্কিত বোধ করছেন। শ্যাওলা পড়ে সিঁড়ি পিচ্ছিল তাই ভয় হচ্ছে,
পা পিছলে সে জলে পড়ে যেতে পারে। যদিও সাধারণভাবে এটি খুবই গুরুতর ঘটনা নয়, তার অন্ধ চোখের জন্য এটি একটি গভীর দ্বন্দ্ব ও আতঙ্ক তৈরি করেছে। অর্থাৎ অন্ধবধূর জীবন ঝুঁকিপূর্ণ হলেও তার অনুভূতি, সতর্কতা এবং আতঙ্কের প্রকাশ তাকে প্রকৃতির জীবনের সঙ্গে জড়িয়ে করে রাখে। দুঃখ নাইকো, সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোরা, দাদা তো তোর আগে, এই আষাঢ়েই আবার বিয়ে হবে। কবি এখানে দেখাচ্ছেন অন্ধবধূর চারপাশে মানুষ তাকে ধৈর্য ধরতে এবং সবকিছু ঠিক থাকবে ভেবে বোঝাচ্ছেন। তারা বলেন, দুঃখ নেই, সত্য কথা শোনো, অন্ধ হয়ে গেলেও কি হবে, তার স্বামী বাঁচার কথা বলা হচ্ছে, তোমরা বাঁচবে তো দাদা তোর আগে। আবার উল্লেখ করা হচ্ছে এই আষাঢ় মাসে অর্থাৎ বর্ষা ঋতু বিয়ে হবে, অর্থাৎ জীবনের নিয়মিত ঘটনাগুলো চলতে থাকবে। এটি দেখায় অন্ধত্ব সত্ত্বেও জীবনের চলমান ধারা অব্যাহত থাকে এবং পরিবারের আশ্বাস দেয় বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। কবি এখানে দেখাচ্ছেন অন্ধবধূর দৃষ্টিহীন অবস্থায় সে নিজের বাড়ি ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে না। তখন সে প্রবাসের মতো নিঃসঙ্গ অসহায় অনুভব করবে। চারপাশে চোখ গেলে পাখি চেঁচিয়ে বোঝাচ্ছেন যেন তার অন্ধত্ব সবাই জানে। কবি প্রশ্ন করছেন, এমন পরিস্থিতিতে দিদি ও ভাইরা কি করবে, অর্থাৎ পরিবারের সদস্যদের সহানুভূতি ও সাহায্য কতটা কার্যকর হবে তা নিয়ে ভাবা হচ্ছে। জন্ম লাগে গিয়াছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাস্ত সে যে ভাই, কত তবু কমতো যে তার শোক। কবি এখানে দেখাচ্ছেন যে ব্যক্তির চোখ জন্মের পর থেকেই অন্ধ তার জীবন দৃষ্টির অন্যদের মতো নয়। সাধারণ মানুষ হয়তো বলে কাদার সুখে তার জন্য নিষিদ্ধ, কিন্তু অন্ধবধূ যদি কাঁদতে পারত তার শোক কিছুটা হলেও হ্রাস পেত। অর্থাৎ চোখ না থাকার কারণে তার দুঃখ আরও গভীর ও অনুভূতিশীল। কবি মানব জীবনের দুঃখ বেদনা ও অন্ধত্বের মানসিক প্রভাবকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছেন। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনরা কি কথা তার কাছে, টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাবে আবার বাড়ি। কবি এখানে দেখাচ্ছেন চোখ গেলে পাখির কিছু ভরসা আছে। সে জানে চক্ষুহীন হওয়াই কি অন্যদের কাছে তার কথা খুব বেশি মূল্য রাখে না। তবুও আতঙ্কিত হওয়ার দরকার নেই। তার ননদ তাকে টানতে চায় না, তাড়াহুড়ো করে এগিয়ে নিতে চায়। সে বলছে, কেন এত তাড়াহুড়ো, শেষ পর্যন্ত সে নিজের বাড়িতে ফিরে যাবে। অর্থাৎ অন্ধবধূ নিজের সক্ষমতা এবং জীবনের পথে আত্মবিশ্বাস ধরে রেখেছে। একলা থাকা সেই তো গৃহকোণে, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, পরশ তাহার মায়ের স্নেহের মতন, ভোলাই খানিক মনের ব্যথা যত। কবি এখানে দেখাচ্ছেন একা থাকা মানেই অন্ধবধূর জন্য শুধু ঘরের কোণ নয়, বরং শীতল নদী বা জলের স্নিগ্ধতায় যে প্রাণের কথা অনুভব করতে পারে। সেই জল যেন দুটি প্রাণ এক অপরের সঙ্গে আলাপ করে, দুঃখ দরদ ভাগাভাগি করছে। জলের স্পর্শ যেন মায়ের স্নেহের মতো, যা তার মনের ব্যথা কিছুটা ভুলিয়ে দেয়। অর্থাৎ প্রকৃতি ও স্পর্শের মাধ্যমে অন্ধবধূ মানসিক স্বস্তি এবং সংযোগ অনুভব করছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অন্ধবধূ যে কবিতাটি রয়েছে এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা। আমরা এখন আমাদের অন্ধবধূ কবিতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ জেনে নিব। কবিতার প্রধান চরিত্রকে, অন্ধবধূ কবিতার প্রধান চরিত্র হলেন অন্ধবধূ। পায়ের তলায় কি ঠেকেছিল, পায়ের তলায় ঝরা বকুল ঠেকেছিল। রাত্রের কালে মধুমতির বাসে, এখানে মধুমতি বলতে কি বোঝানো হয়েছে, অ্যান্সারটি খ নম্বর, মদিরার মতো মাতাল করা আবহ। জ্যৈষ্ঠ মাসে আসতে কত দেরি আছে, অনেক দেরি। আমের গায়ে কি দেখা যায়, বরণ বা লালচে আভা। কোকিল ডাকে শোনা যায় কোন ঋতুতে, বসন্ত। দক্ষিণা হাওয়া বন্ধ হবে কবে, আষাঢ় মাসে। দিঘির ঘাটে কি হয়েছে, নতুন সিঁড়ি জেগেছে। অন্ধবধূর সংখ্যা কি, পিছলে পড়ে যাওয়া। অন্ধ চোখের দ্বন্দ্ব কিভাবে চুকে যায়, জলে নামলে। দুঃখ নাইকো, সত্যি কথা শোনো, কে বলেছেন, ক অন্ধবধূ। অন্ধবধূর দাদা সম্পর্কে কি বলা হয়েছে, খ নম্বর, সে আগে মারা যাবে। আষাঢ় মাসে কি হবে, বিয়ে হবে।
বাড়ির আসার পথে খুঁজে না পাবে। কেন? নতুন বাড়ির জন্য। চোখ গেল বলে কে চেঁচিয়েছিল? সমাজ। চোখ হারানোর পর কি সুখ হারায়? কাদার। কি সুখ হারায়? কাদার। চক্ষুহীনরা কার কাছে কি বলবে? কারোর কাছে কিছু না। টানিস কেন? কিসের তাড়াতাড়ি? কাকে বলা হয়েছে? ঠাকুরজিকে। অন্ধবুদ্ধ কোথায় ফিরে যাবে? বাড়ি। একলা থাকাকে কি বলা হয়েছে? গৃহকোণ। শিক্ষার্থীরা, স্নিগ্ধ জলে কি করা হয়? কথোপকথন। তোমাদের অনেকগুলো এমসিকিউ আমাদের কাছে রয়েছে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে তোমাদের এমসিকিউ এর উপরে আমরা আলাদা ক্লাস দিয়ে দিব। তোমরা কমেন্টে জানিও তোমাদের এমসিকিউ এর উপরে ক্লাস দরকার কিনা বা তোমাদের ক্লাস চাই কিনা। আজকের ক্লাসটা দীর্ঘায়িত না করি, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।